সমালোচনাটা কোনটা গঠনমূলক আর কোনটা গঠনমূলক নয় এটা কিন্তু ডিটারমাইন করা খুব ডিফিকাল্ট। কারণ কোনো মন্ত্রীর সম্ভাব্য কোনো কোনো অ্যাকশন সম্ভাব্য দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার ক্ষেত্রে যখন ক্রিটিসিজম শুরু হয় তখন সেই কাগজকে অথবা সেই সাংবাদিককে চিহ্নিত করা হয় যে তিনি হচ্ছে সরকার বিরোধী, আগামীতে হয়তো বলা হবে তিনি ফ্যাসিবাদের দোসর। এখন প্রবলেম হচ্ছে সাংবাদিক যখন রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ, অর্থাৎ অর্থাৎ দুর্নীতির বেশিরভাগ দুর্নীতির কিন্তু আসলে ডকুমেন্ট করে দুর্নীতি হয় না। এখন তো আরও ক্রিপ্টোকারেন্সি এসে গেলো, এটা তো আরও ভয়াবহ। এই দুর্নীতি ধরতেই 20-30 বছর লাগবে আর কি। সো এটা আরও টেকনিক নিয়ে কাজ করতে হবে। কিন্তু প্রথমত সমালোচনার ক্ষেত্রে সমালোচনা সহ্য করার ক্ষমতা, কারণ আমাদের বুঝতে হবে যে একটা সমালোচনা, ধরুন আমি 10টা রাইট রিপোর্ট করেছি, 11 নম্বর রিপোর্টটিতে আমার সোর্স কিছু ফ্ল্যাকচুয়েট করেছে, মেবি ইট ওয়াজ 49 or 51%, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। ম্যাটারটা হচ্ছে এর মধ্যে 1% সত্যতা যদি থাকে এটা আনার জন্য সরকার এবং জনগণেরও দায় আছে। সরকারের দায় এটা তদন্ত করা, আর জনগণের দায় হচ্ছে এই দুর্নীতি দ্বারা যারা ভিকটিম এবং কোনো না কোনোভাবে স্টেক আছে তাদের কিন্তু ভয়েস রেজ করা। দুর্নীতি হলে বলা এটা দুর্নীতি, আমি এফেক্টেড হয়েছে, আর দুর্নীতি না হলে বলা এটা দুর্নীতি হয় নাই, আপনি কেন এটা রিপোর্ট করছেন? কারণ আপনি যে বলছেন যে 3 জন ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমি একজন, আমি তো ক্ষতিগ্রস্ত হই নাই। অর্থাৎ পিপলস ভয়েসটা ইম্পর্টেন্ট। যেমন এখন প্রায়ই কথা বলা, যেমন আজকে এখানেও কথা এসছে যে সোশ্যাল মিডিয়ার উপরে ইনডাইরেক্ট একটা ইঙ্গিতপূর্ণ কথা এসছে। একজন সাংবাদিক বলেছেন যে সোশ্যাল মিডিয়া যেভাবে নানা রকমের এনার্কি ক্রিয়েট করা হচ্ছে সেখানে আগামী সরকারগুলোকে এটা নজর দেওয়া দরকার। আমি মনে করি এটা হচ্ছে আত্মঘাতী। কারণ সোশ্যাল মিডিয়া নজরদারি করবে কে? তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়কে আর ক্ষমতা দেওয়ার দরকার নাই, বরং তথ্য মন্ত্রণালয় না রাখলে এদেশে গণতন্ত্র অনেক দ্রুত এগিয়ে যাবে। আরেকটা জায়গায় আমি একটুখানি আপনার আলোকপাত করতে চাই। একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক তার বক্তব্যে বলেছেন যে মবের ভয়ে আসলে সাহসী সাংবাদিকতা করা যাচ্ছে না। এই ইস্যুটা মানে কিভাবে আসলে রিজলভ করা পসিবল? এইটা হচ্ছে যে শুনুন, এখন তো আমরা মব একটা মানে আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমরা আসলে কোন শাসন থেকে কোন শাসনে এসেছি। এখন এখানে আমরা সব কিছু আইডিয়াল স্টেটের মতো চাচ্ছি, এখানে আমরা সব কিছু চাচ্ছি প্লেটোর আইডিয়াল স্টেটের মতো, এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, এটা হচ্ছে। কিন্তু আমরা 15 বছরের একটা অসম্ভব রকমের শক্তিশালী একটা মানে সিস্টেমেটিক একটা দানব তৈরি হয়েছিল, যেই দানব থেকে তার নিজের দলের কর্মীরা, সাধারণ মানুষরা কেউই মুক্ত ছিল না। এখন কথাটা হচ্ছে যে আপনি এখন 15-16 মাসের মধ্যেই আপনি সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা আশা করা ঠিক না। ফরাসি বিপ্লব 4টা পর্যায়ে হয়েছে, 4টি পর্যায়ে কিন্তু এর আফটারম্যাথ ছিল 3 থেকে 5 বছর পর্যন্ত। কারণ সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস, কালচারাল প্রত্যেকটা সেক্টরে অনেকগুলো কমপ্লিকেটেড সমস্যা রেখে যাওয়া হয়েছে। এখন মব বলে অনেক কিছুকে জাস্টিফাই করা যাবে না, আবার মবের কথা বলে সব কিছুকে একভাবে দেখাও যাবে না। এখানে খুবই জটিল একটা সিচুয়েশন আছে, আমি বিস্তারিত আর বলছি না। আমি শুধু এটুকু বলতে পারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার রোল প্লে করবে। আমাদের যারা জনমত নিয়ে কাজ করে তাদেরকে প্রথম রেজিলিয়েন্ট হতে হবে, তাদের ঘটনা বিশ্লেষণে তাদেরকে একটু রেজিলিয়েন্ট হতে হবে, পুলিশের তদন্তের অপেক্ষা করতে হবে, অথবা ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলো ডোমেইনে আসার জন্য অপেক্ষা করতে হবে। আপনি একটা ফেক একটা আসলো, আর এই সভাতে এসে আমি সুযোগ পেলাম আর এর উপরে 5 মিনিট আরও বললাম, এতে যাতে আরও স্প্রেড হয়, এটি কিন্তু কোনো আমরা সভ্যতার পরবর্তী স্তরে যেতে পারবো না। শুধু রেসপন্সিবল জার্নালিজম না, ইভেন আমরা যারা নাগরিক, আমাদের সাধারণ মানুষ, ইয়েস, প্রত্যেকেরই ধারণা করা উচিত যখন কোনো একটা ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে জাজমেন্টাল হয়ে যাওয়া উচিত না, ফ্যাক্ট জানা উচিত, অথবা একটা দেওয়া উচিত যে আপনি, আমি এতটুকু জেনেছি থাকা দরকার শক্তিশালী, বাংলাদেশে সেটাও নেই। ফ্যাক্ট চেকিং অথরিটি গভর্নমেন্টের স্পন্সর করা উচিত, গভর্নমেন্টের, এবং সেটা অবশ্যই গভর্নমেন্ট অর্গানাইজেশন হবে না, সেটা অবশ্যই তথ্য মন্ত্রণালয়ের অংশ হবে না। দ্যাটস ট্রু। থ্যাংক ইউ সো মাচ।